বাবা মাকে খুঁজে পেল না রাফি। বন জঙ্গল সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও পেল না। সে তো জানেই না কখনো আর বাবা মাকে খুঁজেই পাবে না সে। বাবা মাকে না পেয়ে এক নদীর ধারে বসে থাকে সে, আর তখনই এক বৃদ্ধ মহিলা পাশ দিয়ে যাচ্ছিল, আর সে রাফিকে একা বসে থাকতে দেখে। বৃদ্ধ মহিলা রাফির পাশে যায় আর জানতে চায়, আরে বাবু সোনা, কে তুমি? নাম কি তোমার? এখানে কি করছো? বাবা মা কোথায় তোমার? তাদের তো দেখছি না। আমি রাফি। আমার বাবা মাকে খুঁজতে বেরিয়েছি। সেই কবে তারা আমাকে রেখে চলে গেছে, এখনো আসেনি। আমি তাদের জন্য অপেক্ষা করছি। তুমি এতদিন বাবা মাকে ছাড়া কিভাবে ছিলে, আর কোথায় ছিলে? আমি এতদিন বাবার করা ঋণ পরিশোধ করতে মোড়ল সাহেবের বাড়িতে ছিলাম। তুমি কি আমাকে সবকিছু খুলে বলতে পারো, যাতে আমি তোমার বিষয়ে সব জানতে পারি? রাফি তার সাথে কি হয়েছে সব কিছু খুলে বলে সেই বৃদ্ধ মহিলাটির সাথে। আর সব কথা শুনে মহিলাটির রাফির ওপর খুব মায়া হয়। মহিলাটিও একা থাকতেন, তার স্বামী অনেক আগেই মারা গেছে, আর তার কোনো সন্তানও নেই। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আমিও একা থাকি। আমারও আপন বলতে কেউ নেই। আমি হয়তো অনেক ভালো খাবার আর পোশাক দিতে পারবো না, কিন্তু তুমি আমার কাছে থাকার জায়গা আর দুমুঠো ভাত খেতে পারবে। রাফির না ছিল কোনো আপনজন, না ছিল থাকার জায়গা। রাফি এসব কথা ভেবে বৃদ্ধ মহিলার সাথে যেতে রাজি হয়ে যায় আর বলে, আপনি কি আমায় খাবার দেবেন, নাকি শুধু রাতে দুটো রুটি দেবেন মোড়ল সাহেবের স্ত্রীর মতো? হ্যাঁ, আমি তোমাকে খাবার দিব, আর তুমি আমাকে দাদু বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু, আমি তোমাকে দাদু বলেই ডাকবো। রাফি দাদুর সাথে দাদুর বাড়ির দিকে রওনা দিল এক নতুন জীবনের উদ্দেশ্যে। রাফি একটু ভয়ও পাচ্ছিল, কেননা বৃদ্ধ দাদুকে তো সে আর আগে কখনো দেখেনি। অনেকটা সময় হেঁটে তারা গিয়ে পৌঁছালো বৃদ্ধ দাদুর বাড়িতে। দাদু ভাই, এটা আমার ছোট একটা ঘর। তোমার এখানে থাকতে কোনো কষ্ট হবে না তো? আমি একা মানুষ, তাই এখানে আমার থাকতে কোনো অসুবিধে হয় না। আমিও তোমার মতো এখানেই থাকতে পারবো। আমারও এখানে থাকতে কোনো অসুবিধে হবে না। এই বলে তারা ঘরে যায়, আর রাফিও বাবা মাকে খুঁজে অনেক ক্লান্ত। রাফিও একটু বিশ্রাম নেয়। রাতে বসেই তারা দুই দাদি নাতি গল্প করে, আর তখন দাদু রাফির কাছে জানতে চায় রাফির বাবা মা কোথায় আর কিভাবে গেছে। রাফি, দাদু ভাই, তুমি আমাকে বলো তো, বাবা মা কোথায় গেছে? এই বিষয়ে তুমি কিছু জানো কি না, যাতে করে আমরা বাবা মাকে খুঁজে পাই? না দাদু, আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। ঘুম থেকে উঠেই আর বাবা মাকে খুঁজে পেলাম না। আমি অনেকের কাছেই গিয়েছি, তারাও আমার বাবা মাকে দেখেনি। আমি তাদের জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু তারা ফিরে আসেনি। আচ্ছা থাক দাদু ভাই, এসব কথা থাক এখন। আমরা বাবা মাকে খুঁজে বের করব দুইজনে। এখন চলো খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তারা ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই দাদু তার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। দাদু, এত সকালে তুমি কি কোথাও যাচ্ছ? দাদু ভাই, আমি একটা বাড়িতে কাজ করি, আর সেখানেই সকাল সকাল যেতে হয়। যদিও দেরি করে গেলে তাদের কোনো সমস্যা হয় না, তবুও আমি নিজ দায়িত্বে চলে যাই। কেননা তোমার দাদুর মৃত্যুর পর থেকেই তাদের সাহায্যে আমি ভালো আছি। কোনো দিন কোনো কষ্ট করতে হয়নি আমার। তারা খুব ভালো মানুষ। আমাকে সাথে নিয়ে যাও, আমিও তোমার সাথে কাজ করব। না দাদু ভাই, তুমি পারবে না, তা অনেক কাজ। তুমি এখনো অনেক ছোট। আমি কাজ করতে জানি। মোড়ল সাহেবের বাড়িতে অনেক কাজ করতে হয়েছে আমার। এখন আমি অনেক কাজ করতে জানি। আচ্ছা, আমি বলে দেখি বড়বাবু তোমাকে কোনো কাজ দেয় কিনা। আজ তুমি বাড়িতেই থাকো, কাল না হয় আমার সাথে যাবে। আমাকে কাজ না দিলেও আমি তোমার কাজে সাহায্য করব। আমি কাল থেকেই তোমার সাথে যাব।
তুমি মনে করে বড়বাবুর সাথে আমার কাজের কথা বলো আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। দাদু কাজে চলে যায় আর রাফি দাঁড়িয়ে ভাবতে থাকে সে একা বাড়িতে কি করবে। একা বাড়িতে কি করব আমি? দাদুও কাজে চলে গেছে, আমিও বাবা মাকে খুঁজে আসি। আজ যদি বাবা মাকে পাই তাহলে দাদুর কাছে নিয়ে আসব। রাফিও বেরিয়ে পড়ে বাবা মাকে খুঁজতে। তার মনে অনেক আশা, সে একদিন তার বাবা মাকে খুঁজে পাবে। আজও সে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তার বাবা মাকে খুঁজে পায় না। এইদিকে দাদু বড়বাবুর বাড়ির সব কাজ করে, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এক কথায় সব কাজ করে সে। বড়বাবুর স্ত্রীও খুব ভালো মানুষ। কাজ শেষে সে প্রতিদিন তাকে দুপুরের আর রাতের খাবার দিয়ে দেয়, যাতে করে তাকে আর একার জন্য রান্না না করতে হয়। আজ কাজ শেষে দাদু বড়বাবুর কাছে যায় আর বলে, বড়বাবু, একটা কথা ছিল, যদি আপনার একটু সময় হতো। আরে খালা, বলো বলো, তোমার কি কোনো সমস্যা হলো নাকি টাকার প্রয়োজন? না, আমার টাকার প্রয়োজন না। কালকে বিকেলে আমি একটা বাবা মা হারা বাচ্চা ছেলেকে পেয়েছি। তার দুনিয়ায় কেউ নেই আমার মতো, সেও একা। তাই ছেলেটাকে আমি আমার সাথে বাড়িতে নিয়ে এসেছি। এখন থেকে আমার সাথেই থাকবে ছেলেটা। এটা তো ভালো কথা। ছেলেটা তোমার সাথে থাকলে তুমি একা থাকলে না। আর আমি তো আছি, কোনো সাহায্য লাগলে আমাকে জানাবে। ছেলেটা আপনার বাড়িতে কাজ করতে চায়। আগে যেখানে থাকতো সেখানে অনেক কাজ করতে হয়েছে তাকে। আপনি যদি ওর বিষয়টা একটু দেখতেন। সে চায় আমাকে সাহায্য করতে। আমিও মনে করি আমাকে সাহায্য করলে তার আমাকে আপন মনে হবে। আমিও তাকে আমার নিজের নাতির মতোই দেখি। ছোট্ট ছেলে, সে কি কাজ করবে আমার বাড়িতে? আচ্ছা, তুমি যেহেতু বলছো, তাহলে বাড়ির ছোটখাটো কাজে সাহায্য করবে আর বাজার খাট করবে। কালকে ওকে সাথে নিয়ে এসো। আচ্ছা, কাল সকালে ওকে সাথে নিয়ে আসব। এখন আমি আসি। যাবার সময় খাবার ব্যাগটা নিয়ে যেও। আজ একটু খাবার বাড়িয়ে দিচ্ছি। দাদি নাতিন একসাথে বসে খাবার খাবে, কেমন? দাদু খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে গিয়ে সে রাফিকে কোথাও দেখতে না পেয়ে খুব কষ্ট পায়। এটা ভেবে যে সে বুঝি আবার একা হয়ে গেল। দাদু মন খারাপ করে বসে থাকে। অনেক সময় পর রাফি ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। আজও সে বাবা মাকে খুঁজে পায়নি। আর রাফিকে দেখে দাদু বলে, দাদু ভাই, কোথায় ছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে গেছো। না দাদু, আমি কোথায় যাব? আমি তোমার সাথেই থাকবো সব সময়। চলো ঘরে চলো দাদু ভাই, সকাল থেকে কিছুই খাওনি। চলো একসাথে খাবার খাই আমরা। তারা ঘরে যায় আর দুইজন একসাথে খাবার খায়। দাদু, তুমি কি আমার কথা বড়বাবুকে বলেছিলে? বলেছি আমি তোমার কথা। কাল সকালে যেতে বলেছে আমার সাথে। আমার কাজে সাহায্য করবে আর বাজার থেকে কেনাকাটা করবে। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে হবে। আজ সকাল হতেই দাদি নাতিন রওনা দিল বড়বাবুর বাড়ির দিকে। গিন্নিমা, এটা আমার নাতিন, যার কথা কাল আপনাদের বলেছিলাম। আজ সাথে করে ওকে নিয়ে এসেছি। আপনাদের যে কোনো ছোটখাটো কাজ তাকে দিয়ে করাতে পারবেন। ছোটখাটো কাজ বলতে তোমার কাছে সাহায্য করলেই হবে, আর বাজার থেকে মাঝে মধ্যে এটা সেটা আনবে। আচ্ছা বাবু, তোমার নাম তো জানা হলো না। নাম কি তোমার? আমার নাম রাফি। সুন্দর নাম তোমার। আচ্ছা খালা, এবার তোমার হাতে কাজগুলো সেরে ফেলো, আর রাফি তুমিও দাদুকে সাহায্য করো, কেমন? এটা বলে গিন্নিমা সেখান থেকে চলে যায়। আর দাদু রাফিকে বলে, চলো দাদু ভাই, আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি। কাজ শেষ করে বাড়ি চলে যাব তাড়াতাড়ি।
দাদু যদিও বলেছে রাফিকে নিয়ে কাজ করবে, কিন্তু সে রাফিকে কোনো কাজই করতে দিচ্ছে না। রাফিকে সে তার নিজের নাতি হিসেবেই দেখে। রাফি ছাড়া তার আর কেউ নেই এই দুনিয়ায়, তাই সে একাই কাজ করছে আর রাফি বসে তা দেখছে। দাদু, তুমি তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না। আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। করবে দাদু ভাই, অনেক সময় পড়ে আছে। যখন আমি বয়সের ভারে নুয়ে পড়ব, তখন তুমি কাজও করবে আর আমাকেও দেখবে। কি দেখবে তো দাদু ভাই? দেখবো দাদু, আমার তুমি ছাড়া আর কে আছে? চলো দাদু ভাই, গিন্নিমার কাছে যাই। সব কাজ শেষ। আজ আমরা একটু বাজারের দিকে যাব। তারা গিন্নিমার কাছে যায় আর প্রতিদিনের মতো খাবারের ব্যাগ নিয়ে রওনা দেয় বাজারের দিকে। রাফিকে নিয়ে বাজারে যাওয়া তার একটাই কারণ, সে চায় রাফিকে সবাই চিনুক, আর তিনি না থাকলেও যেন রাফি সবার থেকে সাহায্য পায় আর এখানেই থাকতে পারে। রহিমা খালা, কেমন আছেন? আজ কি সবজি দেব আপনাকে? আজ কোনো সবজি লাগবে না। আজ আমি আমার নাতিনকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি, যাতে আমার অনুপস্থিতিতেও তোমরা ওর খেয়াল রাখতে পারো সবাই। রহিমা আপা, চিন্তা করবেন না। আপনার নাতিন তো আমাদেরও নাতিন। সবাই দেখে শুনে রাখবো ওকে। একে একে সবার সাথে রাফিকে পরিচয় করিয়ে দেন তিনি। এই অল্প দিনেই রাফির প্রতি যেমন টান দাদুর হয়েছে, ঠিক তেমন টান রাফিরও হয়েছে দাদুর জন্য। পরিচয়ের পর্ব শেষ করে তারা রওনা দিল বাড়ির দিকে। রাফিকে নিয়ে দাদু একটা চিন্তা করেন। তিনি ভাবেন এই কঠিন সমাজে রাফিকে টিকে থাকতে হবে, আর এজন্য রাফির একটু জ্ঞান অর্জন করাও দরকার। আর তাই তিনি সিদ্ধান্ত নেন রাফিকে পড়াশোনা করাবেন, যাতে করে রাফি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর তাই আজ কাজে যাওয়ার আগেই রাফিকে বলে, চলো দাদু ভাই, আজ কাজে যাওয়ার আগে আর একটা বিশেষ কাজ করে আসি আমরা, যা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কাজ দাদু, যা আমার জন্য গুরুত্বপূর্ণ? এখন বলবো না, আগে চলো, তুমিই দেখতে পারবে কি কাজ। আচ্ছা চলো তাহলে আমরা যাই, পরেই দেখব কি কাজ। তারা দুজনে রওনা দিল। গ্রামের একটা ছোট পাঠশালা আছে, যেখানে গ্রামের অনেক বাচ্চারাই পড়াশোনা করে, আর তাদের শিক্ষিকা এই গ্রামেরই একটি মেয়ে, যে কিনা শহরে লেখাপড়া করে এসেছে। এখন সে একটা সরকারি চাকরিও করেন, আর চাকরি থেকে এসে বিকেলে গ্রামের বাচ্চাদের পড়াশোনা করান, যার বিনিময়ে তিনি কোনো টাকা পয়সাও নেন না। তারা শিক্ষিকার বাড়িতে পৌঁছে গেল। উনিই হচ্ছেন শিক্ষিকা ললিতা। তিনি খুব বিনয়ী মহিলা, সবার সাথে খুব বিনয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন আপনি? আর কি মনে করে আমার কথা মনে হলো আজ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা আমার নাতিন, ওর নাম রাফি। আমি আজ আমার নাতিনকে নিয়ে এসেছি তোমার কাছে। তুমি কি আমার নাতিনকে পড়াতে পারবে? পারবো, এটাই তো আমার কাজ। গ্রামের বাচ্চাদের পড়াশোনা করাতে আমারও খুব ভালো লাগে, এটা ভেবে যে তারাও একদিন মানুষের মতো মানুষ হবে। আচ্ছা, তাহলে কবে থেকে পড়তে আসবে রাফি? কবে থেকে না, আজ থেকেই পড়তে আসবে সে। দাদু, তুমি রাফিকে আজ বিকেলেই পাঠিয়ে দিও। আচ্ছা দাদু, তাহলে আমরা এখন আসি। আমাকে কাজে যেতে হবে, আর বিকেলে রাফিকে তোমার কাছে পাঠিয়ে দেব। এটা বলে দাদুরা রওনা দিল বড় বাবুর বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ঘরবাড়ি পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া, এসব কাজ শেষ করে রান্না করতে বসে। আর তখন গিন্নিমা সেখানে আসে। খালা, আমরা আজ আমার বাবার বাড়িতে বেড়াতে যাব। 2-3 দিন থাকবো সেইখানে, আর তাই তোমারও ছুটি এই 2-3 দিন। তাই নাকি গিন্নিমা?
ভালোই হলো, আমি আমার নাতিনকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। এইদিকে কিছুই তো চেনে নাও, আর আপনারাও সাবধানে যাবেন। আচ্ছা, আমরা সাবধানে যাব। তুমি ও তোমার নাতিনের খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে রফিকের দোকান থেকে কল করে জানিয়ে দিও। আচ্ছা গিন্নিমা, কোনো সমস্যা হলে জানাবো। রান্না শেষ করে আমরা বাড়িতে চলে যাব। রাফিকে আবার পড়তে যেতে হবে। রাফিকে পড়তে দিয়েছ, ভালো কথা। কাজ শেষ হলেই চলে যেও। আমরা বাড়িতে আসলে খবর পাঠাবো। এটা বলে গিন্নিমা সেখান থেকে চলে যায়। দাদুও রান্নার কাজ শেষ করে রাফিকে নিয়ে পড়াতে চলে যায় শিক্ষিকা ললিতার বাড়িতে। দাদু সেখানেই বসে থাকে আর রাফি পড়াশোনা করে। তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো। অ, আ, ই। অ আ ই ই। অতে অজগর, আতে আম, ইতে ইঁদুর, ইতে ঈগল। অতে অজগর, আতে আম, ইতে ইঁদুর, ইতে ঈগল। আজকের জন্য বাংলা পড়া এইটুকুই। এখন তোমরা আমার সাথে ইংরেজি পড়ো। বলো এ বি সি ডি। এ বি সি ডি। এতে অ্যাপল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ। এতে অ্যাপল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ। রাফির পড়া শেষ হলে আজ তারা বাজার করে বাড়ি ফেরে। কালকে তাদের বাড়িতেই রান্না করতে হবে, কেননা বড় বাবুরা বাড়িতে নেই। দাদু ভাই, তোমার আজ পড়তে কেমন লাগলো? আমার পড়তে অনেক ভালো লেগেছে। আমি প্রতিদিন ঠিক সময়ে পড়তে যাব। মন দিয়ে পড়াশোনা করবে দাদু ভাই, তাহলেই তো তুমি মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হতে পারবে। আর একটা কথা দাদু ভাই, কালকে আমরা পাশের গ্রামে মেলা দেখতে যাব। সত্যি দাদু, আমরা মেলা দেখতে যাব? হ্যাঁ দাদু ভাই, আমরা মেলা দেখতে যাব। কাল রান্না বান্না শেষ করে আমরা মেলায় যাব। কি মজা, কি মজা! আমরা মেলায় যাব। সকালে ঘুম থেকে উঠেই তারা বাড়ির কাজগুলো শেষ করে রান্না করতে বসে যায়। আর দাদি নাতিন অনেক গল্প আর হাসাহাসি করে। দাদুর কাছে এত ভালোবাসা পেয়ে রাফি একটু হলেও বাবা মাকে না পাওয়ার কষ্ট ভুলে আছে, কেননা দাদু তাকে অনেক ভালোবাসে আর তার খেয়াল রাখে। দাদু, আমরা কখন মেলায় যাব? এই তো দাদু ভাই, আমার রান্না প্রায় শেষ। শেষ হলেই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আর একটু অপেক্ষা করো দাদু ভাই। আচ্ছা দাদু, আমি অপেক্ষা করছি। তুমিও তাড়াতাড়ি করো। দাদু, আমাকে কিন্তু খেলনা কিনে দিতে হবে। ঠিক আছে দাদু ভাই, তোমার যা যা লাগে তুমি নিও। রাফির বায়না শুনে বোঝাই যাচ্ছে না যে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। মনে হচ্ছে রহিমা খালাই তার আসল দাদু, আর এটা সম্ভব হয়েছে রাফির জন্য দাদুর অগাধ ভালোবাসায়। কাজ শেষ করে তারা দুইজন রওনা দিল পাশের গ্রামে, যেখানে মেলা হচ্ছে। কিছু সময় পর তারা মেলায় গিয়ে পৌঁছায়। সেখানে ছিল নানা রকম মিষ্টির দোকান, বাচ্চাদের জন্য ছিল অনেক সুন্দর সুন্দর খেলা, গাড়ি আর পুতুল। তারা মেলায় সব ঘুরে দেখে, নানা রকমের মিষ্টিও খায়, আর তারপর রাফি তার পছন্দ মতো খেলনাও কেনে। দাদু ভাই, কোন খেলনাটা নিতে চাও তুমি? আমি এই গাড়িটা নিতে চাই দাদু। বাজান, এই খেলনা গাড়িটার দাম কত? এটার দাম 100 টাকা। আচ্ছা, গাড়িটা দেন আমার নাতিনতে। রাফি গাড়ি পেয়ে খুব খুশি। তাদের মেলা ঘুরে দেখা শেষ, এবার তারা বাড়ির দিকে রওনা দিল। এমন হাসতে খেলতে খুব আদর যত্নে কেটে গেল 2-3 বছর। রাফির বয়স এখন 14। দাদুও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কাজ করতে পারবে না, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এখন থেকে রাফি বড়বাবুর বাড়িতে কাজ করবে আর দাদুকেও দেখাশোনা করবে সে। দাদু, তুমি শুয়ে থাকো, আমি কাজে যাই। চিন্তা করো না, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব তোমার কাছে।
সাবধানে কাজ করো দাদু ভাই, আর আমি তোমার অপেক্ষায় রইলাম। রাফি দাদুর সাথে কথা শেষ করে বড়বাবুর বাড়িতে যায় আর বাড়ির সব কাজ করে। রাফি, তুমি একা কেন? রহিমা খালা কোথায়? তাকে তো দেখছি না। দাদু খুব অসুস্থ, কোনো কাজ করতে পারছে না। আজ থেকে আমি সব কাজ করব। বলো কি রাফি, রহিমা খালা অসুস্থ? কাল সকালেই তাকে দেখতে যাব। আর তুমি সব কাজ করতে পারবে? পারবো, দাদুর থেকে সব শিখেছি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবধানে কাজ করো। এটা বলে গিন্নি সেখান থেকে চলে যায়। দাদুর পরিবর্তে রাফি এখন সব কাজ করে বড়বাবুর বাড়িতে। সব কাজ বলতে ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় ধোয়া, রান্না করা। এতদিনে রাফি খুব ভালো রান্না করা শিখেছে দাদুর কাছ থেকে। সব কাজ শেষ করে দাদুর জন্য খাবার নিয়ে রাফি তাড়াতাড়ি বাড়ি ফিরে, কেননা তার দাদু খুব অসুস্থ। দাদু, আমি এসে গেছি, নাও খাবার খেয়ে নাও। আমি আসার পথে তোমার জন্য ঔষধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি খাবার খেয়ে ঔষধ খেয়ে নাও। আচ্ছা দাদু ভাই, আমি খাচ্ছি। তোমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। খাবার খেয়ে তারা খানিকটা সময় বিশ্রাম নেয়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা। দাদু ভাই, তোমাকে কিছু কথা বলি, যাতে আমি না থাকলেও তোমার কোনো সমস্যা না হয়। দাদু ভাই, কারোর মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না, এমন কোনো কাজও করবে না যাতে কারোর কোনো অসুবিধা হয়। আর তোমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করবে, তাহলে সকলে তোমাকে ভালোবাসবে। দাদু, তোমার কথা মতোই চলবো আমি, কিন্তু তুমি থাকবে না কেন? তুমি ছাড়া কে আছে আমার? দাদু ভাই, আমার বয়স হয়েছে, তার ওপর শরীরও অনেক বেশি খারাপ। কখন কি হয়ে যায় তাই আগে থেকেই তোমাকে এসব কথা বলে দিলাম। আর দাদু ভাই, তোমার যে কোনো সমস্যায় তুমি বড় বাবু আর গিন্নি মার কাছে যাবে, তারা তোমাকে সাহায্য করবে। তুমি উল্টাপাল্টা কথা রেখে এখন ঘুমাও। তুমি ছাড়া কেউ নেই আমার, আর তুমি ভালো হয়ে যাবে। তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, কাল সকালে বড় বাবু আর গিন্নি মা আসবে তোমাকে দেখতে। এখন ঘুমাও, নয়তোবা শরীর আরও খারাপ করবে। এবার দাদু রাফির কথা মতো ঘুমিয়ে পড়ে, আর রাফি তার সাথে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। প্রতিদিন দাদু রাফিকে ঘুম থেকে ওঠায়। আজ রাফি একা ঘুম থেকে উঠেছে। রাফি উঠেই দাদুকে ডাকতে শুরু করে, কিন্তু দাদু কোনো সাড়া দেয় না। দাদু, দাদু, ও দাদু, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, আমি তো আবার কাজে যাব। দাদু, দাদু, ওঠো। দাদু, কি হলো তোমার? তুমি ঘুম থেকে উঠছো না কেন? আমার ডাক কি শুনতে পাও না? রাফির আর বুঝতে বাকি রইল না, তার দাদু আর নেই। বাবা মা ছাড়া রাফির একমাত্র আপন ছিল তার দাদু। এমনভাবে দাদুও চলে গেল, রাফির তা মানতে খুব কষ্ট হচ্ছিল। এলাকার সবাই জেনে গেল রহিমা খালা আর নেই, আর এই খবর শুনে সবার মতো বড়বাবু আর গিন্নিমাও তাকে দেখতে আসে তার বাড়িতে। রাফি, তুমি কান্না করো না। খালার জন্য আমাদেরও কষ্ট হচ্ছে। উনি আমাদেরও পরিবারের একজন ছিলেন। একদিন আমাদের সবারই চলে যেতে হবে। তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। রাফি কোনো কথা বলতে পারছিল না। সে এতটাই কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে সে দাদুকে ছাড়া কিভাবে থাকবে। দাদুর উদ্দেশ্যে রাফি একটাই কথা বলে, দাদু, আমাকে রেখে কেন চলে গেলে? আমি আবার একলা হয়ে গেলাম। এইভাবেই রাফি আবার একলা হয়ে গেল।